লীগের নামে কোনো দল রাজনীতি করতে পারবে না বললেন ভিপি নূর। প্রবাসীদের ভোটাধিকার নিয়ে যা বললেন নজরুল ইসলাম খান। জানাবো আন্দোলন নয়, সংলাপে সমাধানের পথ খুঁজছে বিএনপি। এবং সর্বশেষ জানাবো লক্ষাধিক নতুন রোহিঙ্গাকে আশ্রয় দিতে বাংলাদেশকে অনুরোধ জাতিসংঘের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আওয়ামী লীগের নামে কোনো দল রাজনীতি করতে পারবে না বললেন ভিপি নূর। আওয়ামী লীগের নামে কোনো রাজনৈতিক দল অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতি করতে পারবে না বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে নুরুল হক নূর বলেন, এই সরকার সব রাজনৈতিক দলের সমর্থিত সরকার। এই সরকারের কোনো বিরোধী দল নেই। আমরা কেউ সরকার বিরোধী না, সবাই মিলেমিশেই সরকারকে সহযোগিতা করে রাষ্ট্র সংস্কার বাস্তবায়নের কাজ করছি। তিনি আরো বলেন, আমরা আলাপ আলোচনায় যখন বসেছি বারবার দাবি জানিয়েছি অনতিবিলম্বে আওয়ামী লীগ এবং তার সহযোগী অঙ্গ সংগঠনগুলোকে সন্ত্রাসী ও গণহত্যাকারী সংগঠন হিসেবে নিষিদ্ধ করেন। ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, আশা করি দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগ ও যুবলীগও নিষিদ্ধ হবে। প্রবাসীদের ভোটাধিকার নিয়ে যা বললেন নজরুল ইসলাম খান। দুনিয়ার কোনো সিস্টেমে ফুল প্রুফ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, ফুল প্রুফ হলে সংস্কার বিপ্লবের প্রয়োজন হতো না। আমরা বিবেচনা করব সবচেয়ে যেটা সহজ, বোধগম্য ও গ্রহণযোগ্য হবে এবং সংখ্যাগরিষ্ঠ মানুষের কাছে যেটা সবচেয়ে সাশ্রয়ী হবে সেই প্রক্রিয়ার প্রতি আমরা সম্মত হতে পারবো বলে আশা করি। নজরুল ইসলাম খান বলেন, সেমিনারে প্রবাসীদের ভোটিংয়ের জন্য 3টি প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। আমরা আমাদের দলে আলোচনা করে মতামত দেব, কোনটা সবচেয়ে ভালো হয় সেই মতামত দেব। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের এই যে পার্সেন্টেজের কথা বলা হচ্ছে, এটার কোনো নির্ভরযোগ্যতা আছে কিনা বলা যাবে না। একটা উপস্থাপনায় বলা হয়েছে যেমন সবচেয়ে বেশি 29 লাখ আছে ভারতে। আসলেই এটা সঠিক। ভারতে কি এত মানুষ আছে? ইউটিউবারের সূত্র উল্লেখ করা হয়েছে, কিন্তু আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সূত্র নেই। তিনি আরো বলেন, বাংলাদেশ থেকে কত মানুষ প্রবাসী স্থায়ী হতে চায় এই তালিকা কোথাও নেই। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা বিএমআইটি কোথাও নেই। কত প্রবাসী ফিরে এসেছে সেই তালিকাও নেই। কাজে এসব বিবেচনা করে সিদ্ধান্ত নিলে ভালো হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, আমেরিকার নাগরিক বাংলাদেশে আসলে তাদের দূতাবাসে রিপোর্ট করতে হয়। আমাদের দেশের নাগরিকদের জন্য এমন সিস্টেম নেই। আমি নিজে দেখেছি, অনেক প্রবাসীর পাসপোর্ট নেই, অনেকে আবার মৃত ব্যক্তির পাসপোর্ট প্রবাসে যায়। তাই শুধু এনআইডি বিবেচনায় নিয়ে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের বিষয়টি বিবেচনা করলে হবে। কেননা সবার এনআইডি নেই, তাই পাসপোর্টেও বিবেচনায় নিতে হবে। আবার অনেকের কোনোটাই নেই। এই বিষয়গুলোর কি হবে? তিনি বলেন, আমাদের দূতাবাসগুলোর যে অবস্থা তাতে তাদের উপর ভরসা করলে রিস্ক হবে, কারণ দূতাবাসগুলোতে প্রবাসীদের প্রয়োজনীয় সেবাই দিতে পারে না। কাজেই তাদের কতটুকু কাজে লাগানো যাবে প্রশ্ন থেকে যায়। দূতাবাসের সঙ্গে ইসির লোকবল যদি থাকে, সেটা যদি করা যায়, ডাটাবেসটা থাকলে অনেক কাজে লাগবে। বিএনপির এই নেতা বলেন, আমরা যাদের মর্যাদাবান বলি ডাক্তার, শিক্ষক, বছরের পর বছর তারা টাকা পাঠান না, টাকা পাঠান শ্রমিকরা। অথচ মর্যাদা দেওয়া হয় যারা বড় বড় পদে আছে বা অ্যাম্বাসির সঙ্গে যাদের খাতির আছে। আন্দোলন নয়, সংলাপেই সমাধানের পথ খুঁজছে বিএনপি। বারবার দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানাচ্ছেন দেশের অন্যতম প্রধান দল বিএনপি নেতারা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে সেও আহ্বান জানিয়েছেন, কিন্তু প্রধান উপদেষ্টা রোডম্যাপ ঘোষণা না করে তাদের বলেছেন আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। কিছুদিন আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে একেবারে সন্তুষ্ট নয় বিএনপি, তবুও রাজপথে আন্দোলন গড়ে তোলেনি তারা। এর পরিবর্তে সংলাপ ও রাজনৈতিক ঐক্যের মাধ্যমে নির্বাচন কেন্দ্রের সমাধান খুঁজছে বিএনপি। সরাসরি আন্দোলনের পথে না গিয়ে সংলাপকেই কৌশল হিসেবে বেছে নিয়েছে তারা। জানিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। কঠোর আন্দোলনের পরিবর্তে রাজনৈতিক সংলাপ ও ঐক্য গড়ে তোলায় অধিক ফলপ্রসূ বলে মনে করছে দলটির নেতারা। আন্দোলন থেকে সরে সংলাপে ভর হয়ে গত 16 এপ্রিল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নির্বাচন ইস্যুতে বৈঠক করেন বিএনপির 7 নেতা। বৈঠকে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে বিএনপি একেবারেই সন্তুষ্ট নয় বলে জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের সময় দিয়েছেন। নির্বাচনের এই সময় নিয়ে আমরা একেবারেই সন্তুষ্ট নই। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা মহোদয় তার সুনির্দিষ্ট ডেডলাইন আমাদের দেননি। এর আগে ঈদের পর বড় আন্দোলনের ঘোষণা দিলেও বাস্তবে বিএনপির কৌশলে পরিবর্তন এসেছে। নাম প্রকাশ অনিচ্ছুক দলের এক জ্যেষ্ঠ নেতা জাগো নিউজকে বলেন, বর্তমান বাস্তবতায় কঠোর আন্দোলনের পরিবর্তে রাজনৈতিক সংলাপ ও ঐক্য গড়ে তোলা অধিক গুরুত্বপূর্ণ।
দলটির অনেক নেতা এটাও মনে করছেন, রাজপথে তীব্র কর্মসূচি দিলে সরকার দমনপীড়ন চালাতে পারে, যা বিরোধী জোটকে দুর্বল করে দেবে। তাই সংলাপের মাধ্যমে ডিসেম্বরের মধ্যে একটি চাপ সৃষ্টি করার পরিকল্পনা নিয়েছে দলটি। বিএনপির লিয়াজু কমিটির প্রধান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, নির্বাচনের জন্য সরাসরি আন্দোলনের প্রয়োজন নেই, চাপ সৃষ্টি করে যথেষ্ট। সংস্কার কার্যক্রম নিয়ে বিএনপির ভাবনা এদিকে। সরকারের সঙ্গে সংস্কারের কার্যক্রম নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে তৃতীয় দিনের মতো আলোচনা সম্প্রতি শেষ করে বিএনপি। সংস্কার প্রস্তাবে বিএনপি বলছে, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্য আনা তাদের অঙ্গীকার। তবে একই ব্যক্তি একাধারে প্রধানমন্ত্রী, দলীয় প্রধান ও সংসদ নেতা হতে পারবেন না এবং এক ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। এই দুটি প্রস্তাবে একমত নয় তারা। এক ব্যক্তি মাঝখানে বিরতি দিয়ে সর্বোচ্চ 3 বার প্রধানমন্ত্রী হতে পারবেন এমন একটি প্রস্তাব এলেও তা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এছাড়া সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ 4 বছর করা, সংবিধান সংশোধনের 2 কক্ষের অনুমোদনের পর গণভোট, জরুরি অবস্থা জারির প্রস্তাবিত বিধান, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, মৌলিক অধিকার ও স্বাধীনতা নামে আলাদা আলাদা অধ্যায় অন্তর্ভুক্ত করা, সংবিধানে দেশের নাম পরিবর্তন, নিম্নকক্ষের তরুণদের জন্য 10% আসনে মনোনয়ন, সংসদ নির্বাচনের জন্য ন্যূনতম বয়স 21 বছর করার মতো ঐকমত্য কমিশনের প্রস্তাবগুলোতেও বিএনপি একমত হয়নি। বৈঠক নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, 5টি সংস্কার কমিশনের প্রায় 694টি প্রস্তাবের মধ্যে বেশিরভাগের সঙ্গেই বিএনপি একমত। আপাতত আলোচনা শেষ, প্রয়োজনে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক আরও আলোচনা হতে পারে। রাজনৈতিক ঐক্যের খোঁজে বিএনপি 2024 সালের জুলাই-আগস্টের গণ আন্দোলনে ছাত্রদের সঙ্গে একাট্টা হয়েছিল অধিকাংশ রাজনৈতিক দল। যদিও আন্দোলনে ভূমিকা রাখা দলগুলোর মধ্যে এখন বিভক্তির চিহ্ন স্পষ্ট। নির্বাচন সহ অন্যান্য ইস্যুতে বিএনপিও তাদের একসময়ের জোটসঙ্গী বাংলাদেশ জামায়াত ইসলামের দ্বন্দ্ব প্রকাশ্য। যদিও এই বছরের শুরু থেকেই বিএনপি ছোট ছোট দলগুলোর সঙ্গে বৈঠক শুরু করে। প্রথম বৈঠক হয় খেলাফত মজলিসের সঙ্গে, এরপর আরেকটি দলের সঙ্গে বৈঠক হলো, পরে আরেকটি বিষয়টি এগোয়নি। জামায়াতকে দূরে রাখা কৌশলগত সিদ্ধান্ত। বিএনপি আপাতত জামায়াত ইসলামীকে ঐক্যের প্রকাশ্য অংশীদার করতে চাইছে না। দলীয় সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়া বিবেচনায় জামায়াতকে আনুষ্ঠানিক ঐক্যের বাইরে রাখা হয়েছে। বিশ্লেষকদের মতে, বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তুলতে জামায়াতকে এড়িয়ে চলা বিএনপির জন্য কৌশলগতভাবে সুবিধাজনক সিদ্ধান্ত বটে। সংলাপের পাশাপাশি বিকল্প ভাবার প্রস্তুতি শুধু সংলাপের ওপর নির্ভর করে বিএনপির পক্ষে সংগঠিত অবস্থান ধরে রাখা কঠিন হতে পারে। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন খান মোহন বলেন, পরিস্থিতি জটিল হলে বিএনপিকেও রাজপথের বিকল্প ভাবা দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী মনে করছেন, বিএনপির সার্বিক দলীয় কার্যক্রম দেখে মনে হচ্ছে আপাতত তারা সংলাপ চালিয়ে যাবে, তবে পরিস্থিতির পরিবর্তনে আন্দোলন কৌশলেও ফিরতে পারে দলটি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।